যে নাক ডেকে ঘুমাচ্ছে। ডাইনোসর তখন রেগে গিয়ে শেয়ালের উপর আক্রমণ করে দেয়। শেয়ালের উপর আক্রমণ করে ডাইনোসর এক কামড়ে শেয়ালের লেজ কেটে নেয়। শেয়াল ব্যথায় লাফাতে লাফাতে জঙ্গল ছেড়ে চলে যায়। ওরে বাবা রে, আমার তো লেজ কেটে গেল রে। ওরে বাবা রে, আমার যে ব্যথা হচ্ছে রে। ওরে বাবা রে, আমি কি। একটি জঙ্গলে টুনি ও তার ফুটফুটে ছানা থাকতো। কাল টুনি ছানার জন্মদিন। টুনি ছানার বাবা ছিল না। টুনি ছানাটি তার মায়ের কাছে বায়না করতে থাকে। মা মা, তুমি জানো আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। কাল তো আমার জন্মদিন, তুমি আমাকে একটা আইসক্রিম এনে দেবে? মা, আমার না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ মা, আমি তোমাকে কাল অবশ্যই আইসক্রিম কিনে দেব। অনেক রাত হয়েছে মা, এবার তুমি ঘুমিয়ে পড়ো। আমি কাল সকালেই তোমার জন্য আইসক্রিম কিনে এনে দেব। টুনি ছানা ঘুমিয়ে পড়ে আর তার মা বসে বসে ভাবতে রইল। আমার বাচ্চা তার জন্মদিনের জন্য শুধুমাত্র একটা আইসক্রিম চেয়েছে, কিন্তু আমার কাছে সেটুকু টাকাও নেই যে আমি ওকে আইসক্রিম কিনে এনে দেব। হে আল্লাহ, আমি কি করব? হে আল্লাহ, আমাকে সাহায্য করো আল্লাহ, আমি যেন কাল আমার বাচ্চার জন্য আইসক্রিম নিয়ে আসতে পারি। পরদিন সকালে টুনি বাসা থেকে বেরিয়ে যায়। উড়তে উড়তে টুনি দেখতে পায় মাটিতে কি যেন একটা পড়ে আছে। সেখানে গিয়ে টুনি দেখতে পায় একটি পরী মাটিতে খুব অসুস্থ অবস্থায় পড়ে আছে। পরীকে গিয়ে টুনি জিজ্ঞাসা করলো, কে তুমি? তুমি এখানে এরকম অবস্থায় পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমাকে আমাকে একটু সাহায্য করো। আমাকে একটু তুলসী গাছের পাতা এনে দাও, নইলে আমি মারা পড়ব। দয়া করে আমার একটু সাহায্য করো। টুনি আর একটুও দেরি না করে জঙ্গল থেকে তুলসী গাছের পাতা এনে পরীকে দেয়। পরী সেই পাতা খেয়ে সুস্থ হয়ে ওঠে। তোমার নাম কি মিষ্টি পাখি? তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আমার নাম টুনি, আমি আমার বাচ্চাকে নিয়ে এই জঙ্গলেই থাকি। আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো টুনি, আমি একজন ইচ্ছে পূরণকারী পরী। আজ তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেব। পরীর কথা শুনে টুনি কান্না শুরু করে। এ কি টুনি, তুমি কান্না করছো কেন? কান্না করো না। আজ আমার বাচ্চার জন্মদিন। সে তার জন্মদিনে আইসক্রিম খেতে চেয়েছে, কিন্তু আমার সেটুকু সামর্থ্য নেই যে আমি ওকে আইসক্রিম কিনে এনে দেব। টুনির কথা শুনে পরী টুনিকে একটি দানা দেয়। এই নাও টুনি, এই দানাটা তুমি নিয়ে যাও, এটা তুমি তোমার বাড়ির পাশে লাগিয়ে দেবে। টুনি বাড়ি ফিরে এসে পরীর কথা মতো দানাটা তার বাড়ির পাশে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দানাটি একটি বড় গাছে পরিণত হয় আর গাছের ডালে ডালে নানান রকমের আইসক্রিম। গাছটি দেখে টুনির ছানা আনন্দে লাফাচ্ছিল। এবার থেকে টুনির ছানা যখন ইচ্ছে তখন যত ইচ্ছে তত আইসক্রিম খেতে পারত। এক সময় টুনি ও কাকের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। একদিন টুনি একটি পুঁটলি কাকের বাসায় নিয়ে যায়। কাক ভাই, কাক ভাই, আমি আমার মাসির বাড়ি যাচ্ছি, দয়া করে কিছুদিন এই পুটলিটা তোমার বাসায় রাখো না, আমার খুব উপকার হয়। তুমি চিন্তা করো না টুনি বোন, তুমি নিশ্চিন্তে রেখে যেতে পারো। ধন্যবাদ কাক ভাই, এবার আমি যাই তাহলে। সাবধানে যেও টুনি বোন। টুনি তার পুঁটলি রেখে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাকের মনে কৌতূহল জাগলো পুঁটলিতে কি আছে দেখার জন্য। পুঁটলিটি খুলতেই কাক দেখলো খাবারে ভর্তি। এত খাবার দেখে কাকের মনে খুব লোভ জন্মায়। কাক তখন সব খাবার বার করে নেয় আর পুঁটলির ভেতর গাছের পাতা ভরে রেখে দেয়। কয়েকদিন পর টুনি ফিরে আসে। টুনি তার পুঁটলিটি ফেরত নেওয়ার জন্য কাকের বাসায় আসে। টুনি তার পুঁটলিটি খুলে দেখে শুধুই পাতা, তার খাবার সব উধাও হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। কাক তখন এমন ভাব করলো যেন কিছুই জানে না। কি হয়েছে টুনি বোন? আমার আমার পুটলির ভেতর আমার শীতের খাবার জমানো ছিল, এ তো দেখছি একটাও খাবার নেই, শুধুই পাতা পড়ে আছে। সে কি টুনি বোন, খাবার আবার কখনো পাতা হয়ে যায় নাকি? কিন্তু টুনির আর কিছুই বুঝতে বাকি রইল না। টুনি তখন বলল, যাক, যা হয়েছে হয়েছে, কপালে যা ছিল তাই হয়েছে। এই বলে টুনি মন খারাপ করে ওখান থেকে চলে যায়। পরদিন টুনি আবার কাকের বাসায় যায়। কাকের বাসায় গিয়ে টুনি কাককে বলল, কাক ভাই, কিছু মনে করো না,
আমি কাল একদম ভুলে গেছি, আমার মাসি অনেক পিঠে পাঠিয়েছে, তোমার ছেলের জন্যও পাঠিয়েছে। তোমার ছেলেকে পাঠাবে আমার বাড়ি, পিঠে খেয়ে আসবে। ঠিক আছে, আমি ওকে নিয়ে যাব। পরদিন কাক তার বাচ্চাকে নিয়ে টুনির বাসায় যায়। আমি একে রেখে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরে সে নিয়ে যাব। বেশ কিছুক্ষণ পর কাক ফেরত আসে তার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। কাক আসতেই টুনি কাককে বলল, কাক ভাই, এই কদিন কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে বুঝতে পারছি না। তোমার ছেলে আম হয়ে গেছে। এটা কি করে হয়? কেউ কখনো আম হয়ে যায় নাকি? তুমি নিশ্চয়ই আমার বাচ্চার সঙ্গে কিছু করেছো। আমি যাচ্ছি পরীরানীর কাছে, বিচার দেব তোমার নামে। এই বলে কাক পরীরানীর কাছে নালিশ জানায়। পরীরানী টুনিকে ডাক করায়। তুমি কাকের বাচ্চার সাথে কি করেছো? আমি বুঝতে পারছি না পরিরানী, আজকাল কি সব কাণ্ড ঘটছে। কাকের বাসায় আমি আমার জমানো খাবার রেখে গিয়েছিলাম, এসে দেখি সব পাতা হয়ে গেছে। আর কাকের ছানা আমার বাসায় আসতে না আসতে আমে পরিণত হলো। আমি একটা মন্ত্র পড়ে দিচ্ছি, যদি কোনো জাদু হয় তাহলে কাকের ছানা আর টুনির খাবার দুটোই ফিরে আসবে। আর যদি তা না হয় তার মানে নিশ্চয়ই এর মধ্যে তোমাদেরই কোনো কারসাজি আছে। আর যদি সেটা হয় তাহলে তোমাদের দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরদিন টুনি কাককে তার ছানা ফিরিয়ে দিল, আর কাক টুনিকে তার জমানো খাবার ফিরিয়ে দিল। বন্ধু হয়ে তুমি এটা ঠিক করলে না। আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, আর কোনোদিন আমাকে বন্ধু বলবে না তুমি। গভীর জঙ্গলের ভেতর একটি ছোট্ট সিংহ থাকতো, তার নাম সিম্বা। সিম্বা তার বাবার সঙ্গে থাকতো। গোটা জঙ্গলের মধ্যে সিম্বার সবথেকে ভালো বন্ধু ছিল একটি ছোট্ট পাখি, তার নাম হলো টুনি। সিম্বা ও টুনি সারাদিন মনের আনন্দে একসঙ্গে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। একদিন জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সিম্বা ও টুনি একটি গভীর গুহা দেখতে পায়। সিম্বা নতুন নতুন জায়গা দেখতে ও ঘুরতে খুব ভালোবাসতো। গুহাটি দেখতে পেয়ে সিম্বা টুনিকে বলে, এই টুনি, দেখ দেখ জঙ্গলের ভিতর কি বড় গুহা। এর আগে তো কখনো আমরা এই গুহাটা দেখিনি রে। আমরা তো জঙ্গলের প্রায় সমস্ত কোণই ঘুরে ফেলেছি, কিন্তু এই গুহাটা তো কখনোই আমাদের চোখে পড়েনি রে। আরে সিম্বা, আমরা তো জঙ্গলের সব কিছুই ঘুরেছি, কিন্তু এই গুহাটা আমরা কখনোই দেখিনি, তাও আবার এত বিশাল গুহা। চল টুনি, ওর ভেতর গিয়ে দেখি কি আছে। না বাবা, আমি ওর ভেতরে যাব না, কি জানি কি থাকবে, আমার বড্ড ভয় পায়। আরে ধুর পাগল, ভয় কিসের, আমি আছি তো, চল ওর ভিতর গিয়ে দেখি। এই সিম্বা, চল বাড়ি ফিরে যাই, সন্ধ্যা নেমে এসছে, নইলে তোর বাবা বকাবকি করবে। সন্ধ্যা নেমে আসতে দেখে সিম্বা ও টুনি একসঙ্গে বাড়ি ফিরে আসে। বাবা জানো, জঙ্গলের ভেতর আজ আমরা একটি গুহার সন্ধান পেয়েছি। সিম্বা, তোমাকে আমি বারণ করেছিলাম না যে জঙ্গলের ওই প্রান্তে তুমি যাবে না? তা সত্ত্বেও তুমি কেন গিয়েছিলে ওখানে? আমি শেষবারের মতো বলে দিলাম, জঙ্গলের ওই প্রান্তে তুমি আর কখনোই যাবে না। কিন্তু কেন বাবা? আমি তোমাকে বারণ করছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই আলোচনা আর যেন দ্বিতীয়বার না হয়। আর হ্যাঁ, জঙ্গলের ওই প্রান্তে তুমি আর কখনোই যাবে না, এটাই শেষ কথা। সিম্বা সারা রাত শুয়ে শুয়ে ভাবতে রইল যে কেন ওর বাবা ওকে গুহার মধ্যে যেতে বারণ করছে। পরদিন সকালে টুনিকে কিছু না জানিয়ে সিম্বা ওর বাবার কথা অমান্য করে টুনিকে বুঝিয়ে সুঝিয়ে কোনো ক্রমে ওই গুহার দিকে নিয়ে যায়। টুনি চল, গুহাটা ঘুরে দেখে আসি। না, আমি যাব না। টুনি, ভীতু কোথাকার, তোর কি জানার ইচ্ছা হচ্ছে না যে গুহার ভেতর কি আছে আমরা দেখি? ইচ্ছা তো হচ্ছে, কিন্তু আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে কি হবে? তুই আমার সঙ্গে আছিস, সিম্বার সঙ্গে, জঙ্গলের রাজার একমাত্র পুত্র আমি, আমাদের আবার কি বিপদ হতে পারে? কিচ্ছু হবে না, চল গুহার ভেতর যাই। এই বলে সিম্বা ও টুনি অন্ধকার ওই গুহার ভেতর প্রবেশ করতে শুরু করে। সিম্বা ও টুনি ভয়ানক সব দৃশ্য দেখতে পায়। এদিক ওদিক কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সিম্বা, আমার খুব ভয় করছে রে। হাঁটতে হাঁটতে ওরা দুজন একটি ভয়ানক শব্দ পায়, যেটি গুহার একদম ভেতর থেকে আসছিল। কিন্তু ওরা হাঁটা বন্ধ করলো না, ওরা গুহার আরো ভেতরের দিকে হাঁটতে রইল। হাঁটতে হাঁটতে সিম্বা দেখতে পায় একটি ভয়ানক রাক্ষস রাগে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে রয়েছে। সিম্বা ও টুনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সিম্বা ও টুনি ভয় পেয়ে গুহার বাইরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু রাক্ষসটিও অত্যন্ত দ্রুত গতিতে ওদের পিছু করতে শুরু করে। রাক্ষসটি একটি বড় লাফ দিয়ে সিম্বা ও টুনির সামনে চলে যায়। সামনে গিয়ে রাক্ষসটি সিম্বা ও টুনিকে ধরে ফেলে। রাক্ষস ওদের ধরে একটি খাঁচার মধ্যে বন্দি করে দেয়। রাক্ষস কাকু, ছেড়ে দাও আমায়, আমি জঙ্গলের রাজা সিংহের একমাত্র ছেলে।
আমার বাবা যদি জানতে পারে তুমি কিন্তু খুব বিপদে পড়বে, বলে দিলাম। সিম্বার এই কথা শুনে রাক্ষসটি রাগে চিৎকার করে ওঠে। সিম্বা ও টুনি অত্যন্ত ভয় পেয়ে যায়। সিম্বা ও টুনি বুঝতে পারছিল না যে ওরা কিভাবে এই বিপদের হাত থেকে নিজেদের উদ্ধার করবে। সিম্বা ও টুনি অত্যন্ত হতাশ হয়ে বসে থাকে। তোকে আমি বলেছিলাম সিম্বা, আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাদের কি হবে? তুই শুনলি না আমার কথা। এবার দেখ, এবার আমরা কি করব বল। বা টুনির কথাতে কোনো উত্তর দিল না, শুধুই হতাশ হয়ে বসে রইল। বসে ভাবতে ভাবতে টুনি হঠাৎ লক্ষ্য করলো যে টুনি ওই খাঁচার তুলনায় অনেক ছোট। ওই খাঁচাটা টুনিকে আটকে রাখতে পারবে না। টুনি খাঁচার ফাঁক থেকে বাইরে বেরিয়ে সোজা জঙ্গলের দিকে উড়ে যায়। টুনিকে চলে যেতে দেখে সিম্বা আরও হতাশ হয়ে পড়ে। সিম্বা মনে মনে ভাবতে থাকে যে ওর সব থেকে ভালো বন্ধু বিপদের সময় ওকে ছেড়ে চলে গেছে। যেটি ভাবতে ভাবতে সিম্বা কাঁদতে রইল। কিন্তু এদিকে টুনি সোজা সিম্বার বাবার কাছে যায়। সিম্বার বাবার কাছে গিয়ে টুনি সিম্বার বাবাকে সমস্ত ঘটনাটি জানায়। যেটি শুনে সিম্বার বাবা একটু দেরি না করে গুহার দিকে দৌড়ানো শুরু করে। গুহার ভেতর গিয়ে সিম্বার বাবা ও টুনি দেখতে পায় যে সিম্বা খাঁচার ভেতর বসে বসে কাঁদছে। টুনি ও তার বাবাকে দেখে সিম্বা অত্যন্ত আনন্দিত হয়ে পড়ে। সিম্বার বাবা তৎক্ষণাৎ তার গায়ের শক্তি দিয়ে খাঁচাটিকে ভেঙে দেয়। ওরা সকলে আর একটুও দেরি না করে গুহা থেকে পালানোর চেষ্টা করে। পালানোর পথে দেখতে পায় যে সেই ভয়ানক রাক্ষস ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে। রাক্ষসটি একটি ভয়ানক চিৎকার করে ওদের আক্রমণ করে দেয়। রাক্ষসটি প্রচণ্ড জোরে সিম্বার বাবাকে আক্রমণ করে, যার ফলে সিম্বার বাবা দেয়ালে ছিটকে পড়ে যায়। অত্যন্ত জোরে আঘাত পাওয়ার জন্য সিম্বার বাবা অজ্ঞান হয়ে পড়ে। এবার রাক্ষসটি সিম্বা ও টুনিকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। রাক্ষসটি সিম্বার উপর আক্রমণ করে দেয়। রাক্ষসের আক্রমণের ফলে সিম্বা প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়ে। এদিকে সিম্বার বাবার জ্ঞান ফিরে আসে। সিম্বাকে মাটিতে পড়ে থাকতে দেখে সিম্বার বাবা অত্যন্ত রাগে আর রাক্ষসের উপর আক্রমণ করে দেয়, যার ফলে রাক্ষস ও সিম্বার বাবার মধ্যে একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়। রাক্ষসটি সিম্বার বাবাকে আঘাতের পর আঘাত করতে থাকে। সিম্বার বাবাকে হেরে যেতে দেখে টুনি এসে রাক্ষসকে একটি কামড় দেয়। রাক্ষসটি চিৎকার করে ওঠে। চিৎকার করে রাক্ষসটি টুনির উপর হামলা করে দেয়। টুনির উপর আক্রমণ করাতে সিম্বার বাবা একটি সুযোগ পেয়ে রাক্ষসের উপর পাল্টা হামলা করে দেয়। একটি ভয়ানক লড়াইয়ের পর সিম্বার বাবা কোনো রকমভাবে রাক্ষসকে পরাজিত করে। শেষমেশ ওরা সকলে একটি ভয়ানক বিপদের হাত থেকে বেঁচে বাড়ি ফিরে আসে। আরে আমি শেয়াল মামা রে, করি হুক্কা হুয়া রে, আমায় খিদে লাগছে রে, খাবো কাঁঠাল কুয়া রে। একদিন শেয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি বিশাল বড় ডিম দেখতে পায়। ওরে বাবা, এত বড় ডিম, চমৎকার! আজ তো আমার লটারি লেগে গেছে। আজ আমার পার্টি হবে রে, পার্টি। কিন্তু এত বড় ডিম কার হতে পারে? ডিমটি খেয়ে আমি আবার কোনো বিপদে পড়বো না তো? আগে চটপট ডিমটা খেয়ে নিই, তারপর না হয় দেখা যাবে। লোভী শেয়াল লোভ সামলাতে না পেরে ডিমটি খেতে শুরু করে। কিন্তু শেয়াল এটা জানতো না যে ডিমটি ডাইনোসরের ডিম। শেয়াল মনের আনন্দে ডিম খাচ্ছিল, আর এদিকে ডাইনোসর তার ডিমের কাছে ফিরে আসে। ডাইনোসর ফিরে এসে দেখে শেয়াল তার ডিম খাচ্ছে, যেটি দেখে ডাইনোসর রেগে গর্জন করে ওঠে। শেয়াল ভয়ে দৌড় দেয়, আর ডাইনোসরও শেয়ালের পিছু ধাওয়া করে। মরেছে রে, মরেছে, আজ আর রক্ষে নেই। যদি ধরতে পারে তাহলে আর আমায় আস্ত রাখবে না। দাদা, ভুল হয়ে গেছে দাদা, আমায় ছেড়ে দাও দাদা। আমি আর কখনো ডিম খাবো না। আমি ডিম খাওয়ার কথা আর স্বপ্নেও ভাববো না দাদা। এইবারের মতো আমায় ছেড়ে দাও, আমার অন্যায় হয়ে গেছে। শেয়াল দৌড়াতে দৌড়াতে একটি গুহা দেখতে পায়। শেয়াল চটপট গুহার ভেতরে লুকিয়ে পড়ে। ওরে বাবা রে, ডাইনোসর তো বাইরেই ঘোরাঘুরি করছে। এখান থেকে গেলে বাঁচি বাবা। কিছুক্ষণ পর শেয়াল বুঝতে পারে যে গুহার ভেতর ও একা নেই। শেয়াল ঘুরতেই দেখতে পেল গুহার ভেতর একটি বিশাল দানব দাঁড়িয়ে আছে। দানব গর্জন করে শেয়ালের উপর আক্রমণ করে শেয়ালের লেজ কেটে নেয়। শেয়াল ব্যথায় চিৎকার করে ছুট্টে গুহা থেকে বাইরে চলে যায়। আর এদিকে ডাইনোসর গুহার বাইরেই বসেছিল। শেয়াল বাইরে আসতেই ডাইনোসর শেয়ালের পিছু ধাওয়া করে। ওরে কেউ বাঁচা রে, কেউ বাঁচা! আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, একটা বিপদের হাত থেকে বাঁচতে না বাঁচতেই আরো একটা বিপদের মুখে। হায় রে আমার পোড়া কপাল! শেয়াল দৌড়াতে দৌড়াতে টুনির বাসার কাছে এসে পৌঁছায়। সেখানে শেয়াল একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। কিরে বেটা শেয়াল, তুই এখানে এসে লুকিয়ে পড়লি কেন? ওরে টুনি, আমাকে বাঁচা! ডাইনোসর আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। আজ যদি আমায় পায় তাহলে আর আমায় আস্ত রাখবে না।
তোর খুব ডিম খাবার শখ তাই না? এইবার বেটা বেশ জব্দ হয়েছিস। আর এদিকে ডাইনোসরও শেয়ালের পিছু পিছু টুনির বাসার কাছে এসে পৌঁছায়। আর টুনি ডাইনোসরকে বলে দেয় যে শেয়াল ঝোপের মধ্যে লুকিয়ে আছে। ডাইনোসর গর্জন করে শেয়ালের উপর আক্রমণ করে শেয়ালের ঠ্যাং কেটে নেয়। মরে গেলাম রে, মরে গেলাম। আজ আমি লেজার ঠ্যাং দুই হারালাম। হায় হায় রে, হায় হায়, এ কি হলো আমার সাথে? তুই আমাদের জ্বালিয়ে মেরেছিস। তোর জ্বালাতনে আমাদের টেকাটেকি দায় হয়ে গেছে। শেষমেশ তুই উচিত শাস্তিটাই পেয়েছিস। শেষমেশ শেয়াল ব্যথায় লাফাতে লাফাতে ওই জঙ্গল ছেড়েই চলে যায়। বনের মধ্যে থাকতো শেয়াল ও শেয়ালের বউ। গ্রীষ্মকালের এই কাঠফাটা গরমে শেয়াল ও শেয়ালের বউয়ের মধ্যে শুধুই ঝগড়া হয়। মরে গেলাম গো, মরে গেলাম। এই গরম আর সহ্য করতে পারছি না। আমার কপালে এমন এক হতচ্ছাড়া স্বামী জুটেছে যে কোনো কম মেরি না। দেখো কাণ্ড, আমি কি করব? এই গরমে কি কারোর কোনো বশ আছে নাকি? এই গরমে তো সবারই কষ্ট হচ্ছে, তা আমি তোমার জন্য আবার কি করতে যাব? বিয়ের সময় তো আমার বাবাকে খুব বলেছিলে আপনার মেয়েকে রানীর মতো করে রাখবো। এই তোমার রানীর মতো করে রাখা? মুরদে যদি কিছু ছিলই না তাহলে অত বড় বড় ডায়লগ মারতে গেছলে কেন? এরকম আগে জানলে আমার বাবা কখনোই আমার বিয়ে তোমার সাথে দিত না। নি মুরদে কোথাকার, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। শেয়াল আর কিছু বলল না, শুধু মনে মনে চিন্তা করতে থাকে। আমাকে কিছু একটা করতেই হবে, নইলে আমার জীবনে আর শান্তি ফিরবে না। শেয়াল রাগে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যায়। সে মনের দুঃখে একটি গাছের তলায় বসে রইল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটি ছাগল একটি বড় বাক্স কাঁধে করে নিয়ে যাচ্ছে। সে তখন ছাগলটিকে জিজ্ঞাসা করলো, ও ছাগল ভাই, তুমি কাঁধে করে কি নিয়ে যাচ্ছ? আর বলো না, এই গরমে আর একদম পারছি না, তাই এই এসিটা বাড়ির জন্য কিনলাম। এই এসিটা বাড়িতে লাগিয়ে আরামে ঠান্ডা হাওয়া খাবো। এই কথা শুনে শেয়াল ভাবলো, যদি আমার কাছেও টাকা থাকতো আমিও একটি এসি কিনে নিয়ে বাড়িতে লাগিয়ে দিতাম। আমার গিন্নির এই চিকচিক রোজ আর আমাকে শুনতে হতো না। কিন্তু আমার কাছে যে এসি কেনার মতো টাকা নেই, কি যে করি। কিছুক্ষণ পর শেয়াল বাড়ি ফিরলো। বাড়ি ফিরতে না ফিরতেই তার বউ তাকে আবার খোঁটা দেওয়া শুরু করলো। শেয়াল সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আবার বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। শেয়াল মনে মনে ফন্দি আঁটলো। আমার কাছে এসি কেনার টাকা নেই, এক কাজ করি, একটা এসি চুরি করে নিয়ে চলে আসি। শেয়াল সোজা এসির দোকানের কাছে চলে যায়। সেখানে গিয়ে শেয়াল দেখে দুটি মোটা সোটা দারোয়ান গেটে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেয়াল মনে মনে ভাবতে থাকে, এখানে চুরি করতে গেলে যদি ধরা পড়ে যায় তাহলে আর আমার রক্ষে নেই, আমার সব হাড়গোড় ভেঙে দেবে। না বাবা, আমি এখান থেকে চুরি করব না, তাতে গিন্নি দুটো কথা শোনায়, শোনাক গে যাক। ফেরার পথে হঠাৎ শেয়ালের মনে পড়ল যে ছাগলের বাড়িতে তো এসি আছে, সে তো আজই কিনে নিয়ে গেছে। সে তো খুব সহজেই ছাগলের বাড়ি থেকে এসি চুরি করে নিতে পারে। শেয়াল ছাগলের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করে। শেয়াল সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। একটি সুযোগ পেতেই শেয়াল এসিটি নিয়ে দৌড় লাগায়। শেয়াল বাড়ি গিয়ে তার বউকে ডাকতে থাকে, গিন্নি, ও গিন্নি, শুনছো? এই দেখো কি এনেছি, দেখো। সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্য এসি কিনে এনেছো। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আরে তোমার জন্য আমি সব করতে পারি, বলেছিলাম না তোমাকে রানীর মতো করে রাখবো। তারা মনের আনন্দে এসির ঠান্ডা হাওয়া খেতে থাকে। আর এদিকে ছাগলের তো মাথায় হাত। হায়, এ কি হলো, এ কি সর্বনাশ হলো! আমি কত শখ করে এসি কিনে এনেছিলাম, আমার কত কষ্টের টাকা দিয়ে আমি এসি কিনে এনেছি, কে আমার এসি চুরি করলো? নিশ্চয়ই ওই শেয়ালই আমার এসি চুরি করেছে। আজ সকালে এসি আনার সময় কেমন যেন অদ্ভুতভাবে আমাকে জিজ্ঞাসা করছিল। ছাগল সোজা পুলিশের কাছে যায়। পুলিশের কাছে গিয়ে ছাগল সমস্ত ঘটনাটি জানায়। পরদিন ছাগল পুলিশকে সঙ্গে নিয়ে শেয়ালের ঘরে এসে হাজির হয়। পুলিশ শেয়ালকে জিজ্ঞাসা করে, এই এই তুই জানিস ছাগলের এসি চুরি হয়েছে? আমাদের তোর ওপরেই সন্দেহ। না পুলিশ মশাই, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন।
হ্যাঁ পুলিশ মশাই, ওই চুরি করেছে। আপনি ওর বাড়ি সার্চ করে দেখেন, নিশ্চয়ই বাড়ির ভেতরে এসি আছে। এই বেটা শেয়াল সর, তোর বাড়িটা চেক করতে হবে সর। পুলিশ ঘরে গিয়ে দেখে এসিটি শেয়ালের ঘরেই আছে। এসব কিছু দেখে শেয়ালের বউ বলে ওঠে, ছি 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 ছি, তুমি এটা চুরি করে এনেছো? ছি, শেষমেশ আমার বিয়ে কিনা একটা চোরের সাথে হলো। এ বাবা, আমি যে কি করে মুখ দেখাবো। হাই বাবা, যার জন্য করি চুরি আর সেই বলে কিনা চোর। চল, অনেক হয়েছে, এবার জেলের ঠান্ডা হাওয়া খাবি, চল। পক্ষীপুর গ্রামে ইদানিং একটি নতুন ঝামেলা এসে জুটেছে। পাখিরা খাবারের খোঁজে বের হলেই একটি দুষ্টু শেয়াল এসে ডিম খেয়ে পালিয়ে যায়। হাট্টিমা টিম টিম, যদি পেতাম টুনির ডিম তাহলে আমি খেতাম সেই ডিম। হাট্টিমা টিম টিম, এই তো টুনির ডিম, এবার খাবো সব ডিম। আরে হাট্টিমা টিম টিম। এই বলে শেয়াল সব ডিমগুলি গপ গপ করে খেয়ে নেয়। এই টুনি যে কবে বড় ডিম পাড়া শুরু করবে কে জানে। না আমার পেট ভরলো আর না আমার মন ভরলো। এখনো যে খিদে লাগছে, আমার পেটটা কেমন যেন চঁ করছে। দেখি আর অন্য কোনো পাখির ডিম পাই কিনা। এই বলে পাজি শেয়াল আরও একটি পাখির বাসা থেকে ডিম খেয়ে নেয়। যাক, আজকের মতো আমার পেট আর মন দুটোই মোটামুটি ভরে গেছে। এখন ঘরে যাই, ঘরে গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই। বেশ কিছুক্ষণ পর পাখিরা ফিরে এসে দেখে তাদের বাসাতে শুধুই ডিমের খোলা পড়ে। ও আল্লাহ গো, ওই পাজি শেয়াল আজকেও আমার সব ডিম খেয়ে নিয়েছে। ওর জ্বালাতনে আমি আমার ডিম রাখতেই পারি না। আমার কিচ্ছু ভালো লাগে না, আমি যে কি করি। আর এদিকে টিয়া পাখিও বাসায় এসে দেখে আর একটাও ডিম নেই, শুধুই খোলা পড়ে। ও আল্লাহ, ও তো আমারও সব ডিম খেয়ে পালিয়েছে। ওর জন্য আর কিছু ভালো লাগে না, আমার এই বাসায় আর থাকতেই ইচ্ছে করে না। পাখিদের এরকম অবস্থা দেখে একটি পিঁপড়ের খুব মায়া হয়। পরদিন সকালে পাখিরা খাবারের খোঁজে বের হয়। বদমাস শেয়াল আবার হাজির হয় ডিম খাওয়ার জন্য। হাট্টিমা টিম টিম, আমার চাই পাখির ডিম। শেয়াল পাখির বাসায় গিয়ে দেখে বাসাতে কোনো ডিম নেই। এ কি, আজ তো একটাও ডিম নেই। কোথায় ভেবেছিলাম পাখির ডিম মজা করে খাবো, আর এদিকে এরা একটাও ডিম পেড়ে যায়নি। না, তাহলে আর এখানে থেকে আমার কোনো লাভ নেই, আমি যাই বরং। এই বলে শেয়াল ওখান থেকে পালাতে যাবে কি তখনই সেই পিঁপড়ে এসে বলে, আরে ও শেয়াল মামা, তুমি কি ডিমের খোঁজে বেরিয়েছো নাকি? আর বলিস না, আজ ভেবেছিলাম পাখির ডিম খাবো মজা করে, এসে দেখি পাখি বেটারা একটাও ডিম পাড়েনি। পুরো মুডটাই খারাপ হয়ে গেল। আরে কি বলছো শেয়াল মামা, তুমি জঙ্গলের সবচাইতে বুদ্ধিমান একজন, আর তুমি কিনা ওই পুচকি পাখির পুচকি ডিম খাবে? চলো আমার সঙ্গে, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো। তুই এইটুকু পুচকে একটা পিঁপড়ে, তুই আবার আমাকে কি দেখাবি রে? চল গিয়েই দেখি। এই বলে শেয়াল পিঁপড়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর পিঁপড়ে শেয়ালকে দেখালো সামনে বিশাল বড় বড় ডিম রয়েছে। ডিমগুলি দেখে শেয়াল আনন্দে আত্মহারা। আরে ভাগ্নে, তুই তো দারুণ জিনিসের কাছে নিয়ে এসেছিস রে। আজ তো তুই আমার লটারি লাগিয়ে দিলি। থ্যাংক ইউ ভাগ্নে, থ্যাংক ইউ। এই বলে শেয়াল ওই ডিমগুলি খেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু শেয়াল এটা জানতো না যে ডিমগুলি ডাইনোসরের ডিম। ডাইনোসর ফিরে এসে দেখে তার ডিমগুলিকে খেয়ে চলে গেছে, যেটি দেখে ডাইনোসর রেগে গিয়ে ডিমখোরকে এদিক ওদিক খুঁজতে থাকে। তখন পিঁপড়েটি ডাইনোসরকে গিয়ে বলে, ও ডাইনোসর কাকু, ও ডাইনোসর কাকু, আমি জানি তোমার ডিম কে খেয়েছে। ওই পাজি শিয়াল খেয়েছে গো তোমার ডিম। চলো, আমি তোমাকে ওর বাড়ি নিয়ে যাচ্ছি। এই বলে পিঁপড়ে ডাইনোসরের পিঠে চড়ে শিয়ালের বাড়ির কাছে যায়। সেখানে গিয়ে ওরা দেখতে পায় যে শিয়াল একটি গাছের নিচে নাক ডেকে ঘুমাচ্ছে। ডাইনোসর তখন রেগে গিয়ে শিয়ালের উপর আক্রমণ করে দেয়। শিয়ালের উপর আক্রমণ করে ডাইনোসর এক কামড়ে শিয়ালের লেজ কেটে নেয়। শিয়াল ব্যথায় লাফাতে লাফাতে জঙ্গল ছেড়ে চলে যায়। ওরে বাবা রে, আমার তো লেজ কেটে গেল রে। ওরে বাবা রে, আমার যে ব্যথা হচ্ছে রে। ওরে বাবা রে।
এক জঙ্গলের ভেতর পক্ষীপুর নামে একটি জায়গা ছিল। সেখানে জঙ্গলের সমস্ত পাখি একসঙ্গে মিলেমিশে থাকতো। সেখানে সকল পাখি একসঙ্গে আনন্দে জীবনযাপন করছিল, কিন্তু ওরা জানতো না যে এক অজানা বিপদ ওদের দিকে ক্রমশই এগিয়ে আসছে। পাশের জঙ্গলের এক বদমাশ শেয়াল খাবারের খোঁজে পক্ষীপুরে এসে পৌঁছায়। পক্ষীপুরে এসে শেয়ালটি অত্যন্ত আনন্দিত হয়ে পড়ে। কি মজা রে, পাখির ডিম খাবো রে, ডিমের স্বাদ পাবো রে। শেয়ালটি চুপটি করে ঝোপের মধ্যে লুকিয়ে বসে থাকে পাখিরা খাবারের খোঁজে বের হওয়ার জন্য। যেই পাখিরা খাবারের খোঁজে বের হয় তেমনি শেয়ালটি বাসা ফাঁকা পেয়ে গপ গপ করে ডিম খেতে শুরু করে। অনেকদিন পর পাখির ডিম পেট ভরে খেলাম, আজকের জন্য এটাই যথেষ্ট। কাল আবার আসবো, এসে পাখির ডিম ইচ্ছে মতো খেয়ে যাব। এই বলে শেয়ালটি ওখান থেকে চলে যায়। পাখিরা ফিরে এসে দেখে যে ওদের বাসার মধ্যে শুধুই ওদের ডিমের খোলা পড়ে আছে, যেটি দেখে পাখিরা ভীষণ কান্নাকাটি শুরু করে। হাই কি হলো, আমাদের ডিম কে খেয়ে গেল? শেয়াল যখন ডিম খাচ্ছিল তখন একটি পিঁপড়ে দেখেছিল শেয়ালকে ডিম খেতে। পাখিদের কান্নাকাটি শুনে পিঁপড়েটি এসে পাখিদের সমস্ত ঘটনাটি জানায়। পাখিদের মধ্যে প্রধান ছিল টুনি। টুনি তখন বাকি পাখিদের বলল, এই শিয়াল বেটাকে আমাদের মজা দেখাতেই হবে। আমার যতদূর মনে হচ্ছে ও কাল আবার আসবে ডিমের লোভে, আর তখনই বেটাকে মজা দেখাতে হবে। এই বলে টুনি শেয়ালের জন্য একটি ফাঁদ পেতে রাখে। পরদিন সকালে পাখিরা খাবারের খোঁজে রওনা দেয়, কিন্তু টুনি একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। শেয়ালটি ডিমের লোভে আবার পক্ষীপুরে এসে পৌঁছায়, কিন্তু সে জানতো না যে তার জন্য কি অপেক্ষা করছে। বাসা ফাঁকা পেয়ে শেয়ালটি খপ করে একটি ডিমে কামড় দেয়। ডিমে কামড় দিতে শেয়ালটি ব্যথায় চিৎকার করে ওঠে। আগের দিন টুনি বাসাতে কয়েকটি নকল ডিম রেখে দেয়, যেগুলি পাথর ছিল। ডিমে কামড় দেওয়ার পর শেয়ালটি ব্যথায় লাফাচ্ছিল। তখনই টুনি একটি কাঁচি নিয়ে গিয়ে শেয়ালের লেজ কেটে দেয়। ওরে বাবা রে, ও বাবা, এ তুই কি করলি? তুই আমার দাঁত ভাঙলি, আবার লেজও কেটে দিলি। ওরে বাবা, শয়তান শেয়াল, তোর খুব ডিম খাবার শখ তাই না? এবার দেখ কেমন লাগে। এইভাবে টুনি শেয়ালকে শাস্তি দেয়। বন্ধুরা, একবার এক জঙ্গলে একটি খরগোশ ভুল করে একটি বিষাক্ত ফল খেয়ে নেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই খরগোশটি একটি রাক্ষস খরগোশে পরিণত হয়। সে যাকে সামনে পায় তাকে আক্রমণ করে মেরে ফেলতে থাকে, যেটি দেখে তার ভাই পরিরানীর কাছে সাহায্যের জন্য ছুটে যায়। সমস্ত ঘটনাটি শুনে পরিরানী তাকে একটি জাদুর অস্ত্র দেয়, যেটি দিয়ে আঘাত করলে খরগোশ আবার আগের রূপে ফিরে আসবে। খরগোশটি একটুও দেরি না করে সোজা ছুটে যায় রাক্ষস খরগোশের কাছে। সেখানে গিয়ে সে ওই অস্ত্রটি রাক্ষস খরগোশের উপর ছুঁড়ে দেয়। ওই জাদুর অস্ত্রের আঘাত পেয়ে রাক্ষস খরগোশ মুহূর্তের মধ্যে আবার আগের রূপে ফিরে আসে। এইভাবে ছোট্ট খরগোশ তার ভাই ও জঙ্গলের অন্য প্রাণীদের রক্ষা করে। বন্ধুরা, একবার এক জঙ্গলে কিংকং তার বাচ্চার সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই দিন কাটাচ্ছিল। একটি ছাগল কিংকং এর বেশ ভালো বন্ধু ছিল। ছাগলটি প্রায় সময় কিংকং এর সঙ্গেই থাকতো। হঠাৎ একদিন মহাকাশ থেকে একটি ইউএফও ওই জঙ্গলে নেমে আসে। ইউএফওটি থেকে কিছু এলিয়েন বেরিয়ে আসে। এলিয়েনগুলি জঙ্গলের মধ্যে সার্চিং করতে করতে কিংকং এর ছানাকে দেখে ফেলে। এলিয়েনগুলি কিংকং এর ছানাকে ধরতে আসে, যেটি দেখে ছাগলটি এলিয়েনদের বাধা দেয়। ছাগল বাধা দেওয়াতে এলিয়েনগুলি ছাগলের উপর আক্রমণ করে ছাগলকে উড়িয়ে দেয়। তারপর এলিয়েনগুলি কিংকং এর ছানাকে ধরে নিয়ে ইউএফওতে চলে যায়। এলিয়েনগুলি কিংকং এর ছানার উপর এক্সপেরিমেন্ট করবে বলে কিংকং এর ছানাকে একটি টেবিলে শুইয়ে দেয়। আর এদিকে কিংকং ফিরে এসে দেখে ছাগল অজ্ঞান হয়ে পড়ে আছে। কিংকং হাঁকিয়ে ছাগলের জ্ঞান ফিরিয়ে আনে। ছাগল কিংকংকে সমস্ত ঘটনাটি জানায়। কিংকং আর একটু দেরি না করে সোজা ইউএফওর কাছে চলে যায়। কিংকং ইউএফওর ভেতরে ঢুকে তার ছানার এইরকম অবস্থা দেখে অত্যন্ত রেগে চিৎকার করে ওঠে। কিংকং তৎক্ষণাৎ এলিয়েনদের উপর আক্রমণ করে দেয়। আর এইভাবে কিংকং তার ছানাকে এলিয়েনদের হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনে। একবার একটি হরিণ জঙ্গলের মধ্যে একটি ছোট্ট বাঘের ছানাকে দেখতে পায়। আর দেখতে পায় শকুনের দল ছোট্ট ছানাটির উপর আঘাতের পর আঘাত করছে, যেটি দেখে হরিণের বাঘের ছানাটির উপর খুব মায়া হয়। হরিণটি বাঘের ছানাটিকে শকুনদের হাত থেকে বাঁচিয়ে নিজের সঙ্গে নিয়ে যায়। হরিণটি বাঘের ছানাকে নিজের ছানার মতোই লালন পালন করে বড় করতে থাকে। দেখতে দেখতে কয়েকটি বছর কেটে যায় ও বাঘের ছানাটি একটি বড় বাঘে পরিণত হয়। একদিন হরিণ একাই ঘাস খাচ্ছিল। হরিণটিকে একা দেখে একটি শেয়াল হরিণটিকে কামড়ে খাবার ফন্দি আঁটে।
হরিণটিকে শিকার করার জন্য শেয়াল হরিণের পিছু ধাওয়া করে। হরিণটি নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বাঘের কাছে চলে যায়। শেয়াল হরিণের শিকার করতে আসছে দেখে বাঘ গর্জন করে শেয়ালের উপর আক্রমণ করে দেয়। শেয়াল বাঘকে দেখে ভয়ে লেজ গুটিয়ে ওখান থেকে চলে যায়। বন্ধুরা, একবার এক জঙ্গলে একটি ছোট্ট পরী মাকড়সার জালে আটকে যায়। মাকড়সার জালে আটকে পরীটি কান্না করতে থাকে। ভাগ্যক্রমে টুনি ওই জঙ্গল থেকেই যাচ্ছিল। পরীকে আটকে থাকতে দেখে টুনি পরীকে জাল থেকে মুক্ত করে। পরীর প্রাণ বাঁচানোর জন্য পরী টুনিকে একটি জাদুর গহনা উপহার দেয়। টুনি বাড়ি ফিরে এসে দেখে একটি দানব পাগলের মতো জঙ্গলে তাণ্ডব করে বেড়াচ্ছে। দানবটি টুনিকে দেখে টুনির উপর আক্রমণ করতে আসে। ঠিক তখনই টুনির মাথার ওই গহনাটি দিয়ে একটি রশ্মি বেরিয়ে দানবটিকে পাথরে পরিণত করে, আর এইভাবে টুনি দানবের হাত থেকে প্রাণে বেঁচে যায়। একবার এক জঙ্গলে মহাকাশ থেকে একটি ইউএফও নেমে আসে। ইউএফও থেকে কিছু এলিয়েন বেরিয়ে আসে। এলিয়েনগুলি টুনির ছানা ও টুনিকে খাঁচায় বন্দি করে নেয়। এলিয়েনগুলি ইউএফওর দিকে ফিরে যেতে শুরু করে, আর ঠিক তখনই ডাইনোসর ওদের দেখে ফেলে। ডাইনোসর একটু দেরি না করে এলিয়েনদের উপর আক্রমণ করে দেয়। ডাইনোসর এলিয়েনদের জঙ্গল থেকে তাড়িয়ে আবার মহাকাশে পাঠিয়ে দেয়। এইভাবে ডাইনোসর টুনি ও টুনির ছানাকে এলিয়েনদের হাত থেকে বাঁচিয়ে নেয়। একবার একটি ছাগল ও কিংকং এর মধ্যে খুব বন্ধুত্ব ছিল। একবার ছাগল একাই মনের আনন্দে ঘাস খাচ্ছিল, আর এদিকে একটি বাঘ শিকারের খোঁজে বের হয়। বাঘের নজর ছাগলের উপর পড়ে। বাঘ ছাগলকে শিকার করার জন্য ছাগলের পিছু ধাওয়া করে, কিন্তু বাঘ এটা জানতো না ছাগলের বন্ধু ছিল মহাশক্তিশালী কিংকং। ছাগলটি দৌড়াতে দৌড়াতে কিংকং এর কাছে চলে যায়। বাঘটি ছাগলকে খেতে আসছে দেখে কিংকং রেগে গিয়ে বাঘকে লাথি মেরে উড়িয়ে দেয়, আর এইভাবে কিংকং ছাগলের প্রাণ বাঁচায়। পক্ষীপুরে আনন্দের জোয়ার এসেছে। এই প্রথমবার টুনির ডিম থেকে একটি ছোট্ট ফুটফুটে ছানা বেরিয়েছে। টুনি খুব খুশি হয়। টুনি তার ছানাকে বলে, আমি তোমাকে খুব আদর যত্নে বড় করবো সোনা আমার। কিন্তু টুনি এটা জানতো না যে বদমাস শেয়ালের নজর ওর ছানার উপর পড়েছে। একদিন টুনি তার ছানাকে বাসায় রেখে খাবারের খোঁজে বের হয়, আর এদিকে বদমাস শেয়াল ওত পেতে বসেছিল। বাসা ফাঁকা পেয়ে বদমাস শেয়াল টুনির ছানা খেতে আসে। হুক্কা হুয়া, আজ হবে আমার পেটের পূজা। এই টুনির ছানা, দেখ দেখ কে এসেছে দেখ, তোর মামা এসেছে রে, শিয়াল মামা। আয় আমার পেটে আয়, বেশি দেরি না করে লক্ষ্মী ছেলের মতো আমার পেটে আয়। এই বলে শেয়াল টুনির ছানাকে গপ করে গিলে ওখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে টুনি দেখে তার বাচ্চা আর বাসায় নেই। টুনি কান্না করতে শুরু করে। ওই দুষ্টু শেয়াল আমার ছানা খেয়ে পালিয়েছে। আল্লাহ, আমি প্রথমবার মা হয়েছিলাম, কিচ্ছু ভালো লাগে না। এই শেয়ালের জ্বালাতন আর সহ্য করতে পারছি না। আমি যে কি করি, শেয়াল আমার থেকে অনেক বড় আর শক্তিশালী। আমি ওর থেকে আমার ছানার বদলাও নিতে পারবো না। আল্লাহ, তুমি ওর বিচার করো, আল্লাহ তুমি ওর বিচার করো। পরদিন শেয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি গুহা দেখতে পায়, আর দেখতে পায় একটি মাংসের টুকরো। মাংসের লোভ সামলাতে না পেরে শেয়ালটি সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে শেয়াল দেখে ডাকু রাক্ষস ঘুমিয়ে আছে। ও তেরি, এ তো ডাকু রাক্ষস। আমি যদি ওর মাংস চুরি করি ও তো আমায় ছাড়বে না, কিন্তু ও তো ঘুমিয়ে আছে, ও জানবে কিভাবে যে কে ওর মাংস নিয়ে পালিয়েছে? এই বলে শেয়াল ওই মাংসের টুকরো নিয়ে পালাতে যাবে কি, ঠিক তখনই ডাকু রাক্ষসের ঘুম ভেঙে যায়। এই 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 বেটা শেয়াল, তুই আমার মাংস চুরি করছিস? তবে রে, দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি। এই বলে ডাকু রাক্ষস একটি বড় তলোয়ার নিয়ে শেয়ালের পিছু ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে শেয়াল পক্ষীপুরে এসে পৌঁছায়। সেখানে এসে শেয়াল টুনির বাসার কাছে একটি ঝোপে লুকিয়ে পড়ে। শেয়ালকে দেখে টুনি বলল, বদমাস শেয়াল, তুই আবার এখানে কি করতে এসেছিস? ওরে টুনি, আমাকে বাঁচা রে, ওই ডাকু রাক্ষস তলোয়ার নিয়ে আমার পেছনে পড়েছে। ও যদি আমায় পায় তাহলে আর আমায় আস্ত রাখবে না, ও যে আমায় মেরেই ফেলবে। ঠিক হয়েছে, এইবার তুই জব্দ হয়েছিস। আর এদিকে ডাকু রাক্ষস শেয়ালের পিছু পিছু পক্ষীপুরে এসে পৌঁছায়। ডাকু রাক্ষস টুনিকে জিজ্ঞেস করলো, এই টুনি টুনি, কোনো শেয়ালকে এদিকে যেতে দেখেছিস? দেখেছি ডাকু রাক্ষস মহাশয়, শেয়াল এই ঝোপের মধ্যে লুকিয়ে আছে।
শেয়ালকে ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে দেখে ডাকু রাক্ষস তলোয়ার দিয়ে আক্রমণ করে শেয়ালের লেজ কেটে নেয়। ওরে বাবা রে, তুই কি করলি রে? আমার লেজ কেটে নিলি, আমার তো মান সম্মান সব চলে গেল। এবার আমি জঙ্গলে আর সবাইকে কি মুখ দেখাবো? সবাই তো আমাকে লেজ কাটা শেয়াল বলে রাগাবে। তুই আমার ছোট্ট ছানাকে খেয়েছিস, কত কষ্ট হয়েছে আমার ছানার। শেষমেশ তুই উচিত শাস্তিটাই পেয়েছিস রে শয়তান। শেষমেশ শেয়াল ব্যথায় লাফাতে লাফাতে ওই জঙ্গল ছেড়েই চলে যায়। একবার এক খালের ধারে টুকু নামের একটি হাঁসের ছানা থাকতো। টুকু তার মায়ের সঙ্গেই থাকতো। ছোট্ট হাঁসটির বাবা ছিল না। ছোট্ট টুকু সারাদিন খালের পোকামাকড় খেত আর খেলাধুলোয় মেতে থাকতো। টুকু গল্প শুনতে খুব ভালোবাসতো, বিশেষ করে জাদুর গল্প। তাই তার মা তাকে প্রতিদিন একটি করে গল্প শোনায়। একদিন টুকু তার মার কাছ থেকে একটি জাদুর দ্বীপের গল্প শোনে। টুকু মনে মনে ঠিক করে নেয় যে সে ওই জাদুর দ্বীপে যাবেই। টুকু তার বন্ধু ফটকাকে সঙ্গে নিয়ে কাউকে কিছু না জানিয়েই ওই খালটি পেরিয়ে দ্বীপে চলে যায়। দ্বীপের মধ্যে গিয়ে তারা দুইজনে দেখে সোনালি পাতার গাছ, নানান রঙের ফুল আর রং বেরঙের পাখি। হঠাৎ তারা দেখে একটি খরগোশ আকাশে উড়ছে। খরগোশকে আকাশে উড়তে দেখে তারা একেবারেই অবাক হয়ে যায়। টুকু তখন খরগোশকে জিজ্ঞেস করে, ও খরগোশ ভাই, ও খরগোশ ভাই, তুমি আকাশে উড়ছো কি করে? খরগোশ তো আকাশে উড়তে পারে না, তাহলে তুমি কিভাবে উড়ছো? খরগোশ তখন বলে ওঠে, এটি জাদুর দ্বীপ বন্ধু, এখানে সবকিছুই সম্ভব। ওই যে ওই সোনালি রঙের ফলটি দেখছো, ওটি খেলে তোমরাও আমার মতো উড়তে পারবে। যদি তোমাদের ওড়ার ইচ্ছা থাকে তাহলে চট করে ওটা খেয়ে নাও। তারা তখন সঙ্গে সঙ্গে ফলটি খেয়ে নেয়, যেটি খেয়ে কিছুক্ষণের মধ্যেই তারাও আকাশে ওড়া শুরু করে। তারা আকাশে উড়তে উড়তে চারদিকের সুন্দর দৃশ্য দেখে খুব আনন্দ পায়। কিন্তু তাদের এই আনন্দ খুব বেশিক্ষণ রইল না। কিছুক্ষণ পরই তারা বুঝতে পারলো যে কিভাবে নিচে নামতে হয় তারা তো সেটাই জানে না। তারা অনেক উপায়ে নামবার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা নামতে আর পারে না। ঠিক তখনই তারা একটি বিশাল আকার ঝলমলে গাছ দেখতে পায়, যেটি দেখে তারা বুঝতে পারে যে ওই গাছটির সাহায্যে তারা নিচে নামতে পারবে। তারা আর দেরি না করে ওই গাছটি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে। আর এদিকে সন্ধে নেমে আসে। সন্ধে নেমে আসার সাথে সাথেই দ্বীপটির চারপাশ দিনের আলোতে যতটা সুন্দর ছিল, রাতের অন্ধকারে ঠিক ততটাই ভয়ানক রূপ ধারণ করে। তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। তারা কোনো ক্রমে দ্বীপটি থেকে বেরোতে চেষ্টা করে। দ্বীপটি থেকে বেরোনোর জন্য তারা দৌড় লাগায়। দৌড়াতে দৌড়াতে তারা সামনে একটি ভয়ানক ডাইনি বুড়ি দেখতে পায়। ডাইনি বুড়িটি তাদের দেখে একটি ভয়ানক চিৎকার করে তাদের পিছু ধাওয়া করে। তারা ডাইনি বুড়িটিকে দেখে ভয়ে অত্যন্ত দ্রুত গতিতে আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা দ্বীপটি থেকে বাইরে যাওয়ার একটি রাস্তা দেখতে পায়, যেটি দেখে তারা আর একটুও দেরি না করে প্রাণ বাঁচাতে ওই দ্বীপটি থেকে বাইরে বেরিয়ে যায়। এইবারের মতো তারা কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। তারপর থেকে তারা কাউকে কিছু না বলে আর কখনো কোথাও যেত না। তারা ওই খালের ধারেই থাকতো। বন্ধুরা, একবার এক জম্বির দল শহরের উপর আক্রমণ করে। জম্বিরা শহরের মধ্যে তাণ্ডব করতে থাকে। জম্বির ভয়ে মানুষেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। শহরে জম্বিদের আক্রমণ দেখে এক গরিব মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার বাচ্চাকে শহর থেকে দূরে পাঠানোর চেষ্টা করে। মাটি আর কোনো উপায় না পেয়ে তার ছোট্ট বাচ্চাকে কলা গাছের ভেলাই করে নদীতে ভাসিয়ে দেয়। ছোট্ট বাচ্চাটি নদীর উপর ভাসতে ভাসতে একটি সমুদ্রে এসে পৌঁছায়। সমুদ্রের ঢেউয়ের উপর ভেসে ভেসে ছোট্ট বাচ্চাটি দূর এক নির্জন দ্বীপে এসে পৌঁছায়। ওই দ্বীপটিতে থাকতো নানান রকম পশু পাখি ও কিংকং। কিংকং সমুদ্রের তীরে ঘুরতে এসে একটি কান্নার আওয়াজ শুনতে পায়। কিংকং ওই আওয়াজের দিকে গিয়ে দেখে একটি ছোট্ট বাচ্চা সমুদ্রের উপর কান্না করছে। কিংকং এর বাচ্চাটির উপর খুব মায়া হয়। কিংকং বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে যায়। কিংকং বাচ্চাটিকে তার বাবার মতো লালন পালন করে বড় করে। কিংকং বাচ্চাটিকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতো, আর বাচ্চাটিও কিংকংকেই তার বাবা বলে মনে করত।
ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে। একদিন বাচ্চাটি জঙ্গলের মধ্যে খেলতে খেলতে একটি অ্যানাকন্ডা সাপের লেজের উপর পা দিয়ে দেয়। অ্যানাকন্ডাটি রেগে গিয়ে বাচ্চার উপর আক্রমণ করবে বলে বাচ্চাটির পিছু ধাওয়া করে। ঠিক সেই সময় কিংকং অ্যানাকন্ডার সাথে লড়াই করে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। কিংকং ও বাচ্চাটি ওই নির্জন দ্বীপের মধ্যে বেশ আনন্দের সঙ্গেই দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎ জম্বিগুলো সমুদ্রের উপর ভেসে ভেসে ওই দ্বীপে পৌঁছে যায়। জম্বিদের দেখে দ্বীপের সমস্ত পশু পাখি পালাতে শুরু করে। জম্বিগুলি আস্তে আস্তে কিংকং এর বাসার দিকে এগোতে থাকে, আর এদিকে কিংকং ও বাচ্চাটি জানেই না যে জম্বিরা দ্বীপে এসে পৌঁছেছে। বেশ কিছুক্ষণ পর জম্বিরা কিংকং এর বাসার কাছে চলে আসে। জম্বিদের দেখে বাচ্চাটি অত্যন্ত ভয় পেয়ে যায়। জম্বিদের ভয়ে বাচ্চাটি কান্না করতে শুরু করে। জম্বিরা ক্রমশ বাচ্চাটির দিকে এগোতে থাকে, যেটি দেখে কিংকং আর একটুও দেরি না করে জম্বিদের উপর আক্রমণ করে। জম্বিদের একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়। জম্বিগুলি সংখ্যায় অনেক বেশি থাকায় কিংকংকে হারিয়ে দেয়। কিংকংকে হারিয়ে জম্বিগুলি বাচ্চাটিকে তাদের সঙ্গে নিয়ে যায়। কিংকং কোনো উপায় না পেয়ে ছুটে ডাইনোসরের কাছে যায় সাহায্যের জন্য, আর এদিকে জম্বিগুলি বাচ্চাটিকে তাদের সঙ্গে নিয়ে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিংকং ও ডাইনোসর দুজনেই লড়াই করে। কিংকং ডাইনোসর শেষমেশ ডাইনোসর ও কিংকং জম্বিদের একেবারেই পরাজিত করে দেয়। জম্বিদের পরাজিত করে তারা যে যার বাড়ি ফিরে যায় ও আনন্দের সঙ্গে জীবনযাপন করতে থাকে। একবার একটি গ্রামে দুটি কৃষক থাকতো, রমেশ ও কালু। রমেশ ও কালুর জীবনযাপন প্রায় একই রকমের ছিল। একই রকমের জীবনযাপন হওয়া সত্ত্বেও রমেশ তার জীবনে সন্তুষ্ট থাকতো, কিন্তু কালু তার জীবনে একেবারেই অসন্তুষ্ট থাকতো। একদিন মাঠের মধ্যে কাজ করতে করতে একটি বিষধর সাপ এসে ওদের কামড়ে দেয়। সাপের বিষের কারণে রমেশ ও কালুর ওখানেই মৃত্যু হয়। ওদের মৃত্যুর পর উপরওয়ালা ওদের আরও একটি জীবন দেওয়ার কথা বলেন, আর জিজ্ঞেস করেন যে পরের জন্মে ওরা কীরকম জীবন পেতে চায়। যেটি জানার পর নিজের জীবনে অসন্তুষ্ট থাকা কালু বলে উঠল, আমাকে এমন একটি জীবনের উপহার দিন যাতে আমার কাছে শুধু টাকা আসে, আমাকে যেন কাউকে কিছু দিতে না হয়। এই জীবনে তো আমার কাছে টাকা পয়সা ধনসম্পদ কিছুই ছিল না, দারিদ্রতার সঙ্গে জীবন কাটাতে হয়েছে আমায়। কালুর কথা শুনে উপরওয়ালা বললেন, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। নিজের জীবনে সন্তুষ্ট থাকা রমেশকে যখন জিজ্ঞেস করা হয় যে পরের জন্মে তুমি কি চাও, রমেশ তখন বলল, হে উপরওয়ালা, এই জীবনে আমার কাছে প্রায় সবকিছুই ছিল। পেট ভর্তি খাবার ছিল, একটি সুন্দর পরিবার ছিল। এই জীবনটা আমি আমার পরিবারকে নিয়ে আনন্দের সঙ্গেই কাটিয়েছি। এই জীবনে আমার শুধু একটাই দুঃখ রয়ে গেছে, অনেক ক্ষুধার্ত মানুষ আসতো আমার বাড়িতে খাবার পাওয়ার আশায়, কিন্তু ওদের খাওয়ানোর আমার সামর্থ্য ছিল না, তাই ওদেরকে আমি ক্ষুধার্তই ফেরত পাঠিয়েছি। তাই এইবারে আমাকে একটি এমন জীবন দান করুন যাতে আমার বাড়িতে কখনো কোনো ক্ষুধার্ত মানুষ এলে আমাকে যেন তাকে ক্ষুধার্তই ফিরিয়ে দিতে না হয়, আমি যেন তার ক্ষুধা নিবারণ করতে পারি। রমেশের এই কথা শুনে উপরওয়ালা বললেন, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। এই বলে উপরওয়ালা রমেশ ও কালুকে আরও একটি জীবনের উপহার দেন। পুনরায় জন্মগ্রহণ করার পর দেখা যায় কালু একটি ভিখারির জীবন পেয়েছে, যেখানে ওকে সবাই টাকা দিয়ে যাচ্ছে, আর রমেশ ওই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি হয়ে গেছে। আর রমেশের বাড়িতে কখনো যদি কোনো অসহায় মানুষ আসে, তাকে খালি হাত ফেরত যেতে হয় না।